দর্শক, এখন রাত রাত পেরোলেই ভোট। এই নিকষ কালো রাতের আধার পেরিয়ে কাল সকালটা নতুন কিছু বয়ে আনছে কি? আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের মানুষের কাছে বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন। এ নিয়ে আজ আমাদের বিশেষ আয়োজন ভোটকাস্ট। আমাদের ভোটকাস্টে আজকের অতিথি হয়ে এসেছেন মুজতবা আহমেদ মুর্শেদ, বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক এবং রাজনৈতিক বিশ্লেষক। সেই সাথে আমাদের সাথে আছেন ডক্টর জামিল আহমেদ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক। চলুন তাদের কাছে জেনে নেই নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন, কেমন বোধ করছেন। আগামীকালই তো নির্বাচন। আজকের আয়োজনে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই প্রশ্নটি আমাদের সবার মনে বারবার আসছে যে কালকের যে ভোট হতে যাচ্ছে সেটি কেমন হবে। বিশেষ করে আমরা দেখলাম এই জুলাইয়ের আন্দোলনের পরে যখন একটা নতুন বাংলাদেশের চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হলো, সেখানে বেশ কতগুলো সংস্কার, চেঞ্জ প্রত্যাশা করা হয়েছিল, যেগুলো নির্বাচন কমিশন বা প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে একটা সুন্দর বাংলাদেশের চিত্র, সেটির রিফ্লেকশন এবারের নির্বাচনে আমাদের দেখতে পাওয়ার কথা। এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের, আপনি যেটা জিজ্ঞেস করেন কেমন আমি প্রত্যাশা করছি, বড় একটা তরুণ ভোটার এবার প্রথম ভোট দিতে যাচ্ছে। যারা শুধু তরুণ না, এই 30% মতো চিন্তা করা হচ্ছে তারা, প্লাস অলসো সিনিয়র যারা, তারাও গত 15-16 বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই দিক থেকে চিন্তা করলে এবার ভোটের স্ট্যাটিস্টিক্সটি বেশি হওয়ার কথা। আবার অনেকে বলছে যে একটা বড় রাজনৈতিক দল অ্যাবসেন্ট ভোটে বিভিন্ন কারণে, আমি সেদিকে গেলাম না, সেই কারণে ভোট কিছুটা ওই অংশে কম থাকবে। এগুলো একটা ফ্যাক্টর। দ্বিতীয়, থার্ড হচ্ছে আমি যেটা ভাবছি, চিন্তা করছি, যদি পরিস্থিতিটি শান্তিপূর্ণ হয় তাহলে ভোটাররা হয় কি সকাল থেকেই ভোট কেন্দ্রে যায়, তাদের ভোটাধিকার প্রয়োগ করে। যদি আনওয়ান্টেড কোনো সিচুয়েশন হয়, কোথাও কোনো গন্ডগোল হয়, কোনো একটা খবর বেরোয়, টেলিভিশন তো সেগুলো সাথে সাথে দিয়ে দেয়, তখন হয় কি মানুষ এরকম কোনো সিনারিও পেলে ভোট কেন্দ্রে যেতে চায় না, আর সে আর বিপদের সাথে যেতে চায় না। সে ভাবে যে এই ধরনের সংঘর্ষ আরো হয় কিনা, তখন সেদিকে দূরে থাকার চেষ্টা করে। এই 3 থেকে 4টা ফ্যাক্টরকে আমি মনে করছি ভোটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এগুলো ঠিক ফিজিবল হয়, ডেফিনেটলি বাংলাদেশের মানুষ অনেকদিন থেকে ভোটের জন্য অপেক্ষা করছে, একটা উৎসব মুখর পরিবেশ চলছে। আপনি যেটা বললেন যে রাত পেরোলেই ভোট, আমরা সেই ইতিবাচক বাংলাদেশের চিত্রটি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার যদি আমরা মুজতবা আহমেদের কাছে যাই, কি মনে হচ্ছে এবারের ভোট কি বাংলাদেশের জন্য সুফল বা নতুন কিছু বয়ে আনবে কিনা? ধন্যবাদ নাগরিক প্রতিদিনকে এবং আপনাকেও। সেটা হচ্ছে রাত পেরোলে ভোট, আমি বলবো রাত পেরোলেই মব সাম্রাজ্যের অবসান। কেননা এই যে আওয়ামী লীগ সরকারের পতনের পরে বাংলাদেশের মানুষ যেভাবে আশা করেছিল একটি শান্তিপূর্ণ প্রক্রিয়ার প্রশাসন, একটি বাংলাদেশ ওইরকম, কিন্তু আমরা দেখেছি খুব ভিন্ন চিত্র। এই ভিন্ন চিত্রটা হচ্ছে মাঠে ঘাটে প্রচণ্ড অস্থিরতা, রাজনৈতিক সহিংসতা ছিল, ফলে মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছিল এবং মানুষজন চাইছিল যে নির্বাচন আসুক, নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি সরকার এবং পরিত্রাণ পেতে চাই। কেননা দেখা গেছে যে বিগত এই মাসগুলোতে এমনও আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এই ইন্টারিম সরকার এটা চলতেই থাকুক, এটাই খুব ভালো, একদম মানে বেহেশতি ফলের মতন, খুব সুস্বাদু, খাও আরামসে থাকো। এবং দেখা গেছে এদের প্রধানরা এমনও বলার চেষ্টা করেছে যে 5 বছর, আরে ভাই আমাদেরকে তো 50 বছরও থাকতে অনুরোধ করছে জনগণ, এরকম একটা ইমপ্রেশন দেওয়ার প্রক্রিয়া। যত এই ধরনের ইমপ্রেশন দেওয়ার প্রক্রিয়া হয়েছে তত মানুষ ভীত হয়েছে এই জন্যই মব নামে যা যা ঘটেছে তাতে ভীত না হওয়ার কোনো কারণ ছিল না। সেই সূত্রে এইটা একটা, আমরা চাচ্ছিলাম যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় বাংলাদেশটা ফিরুক, এবং গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় ফিরতে গেলে নির্বাচন দরকার। সেই নির্বাচনটা কালকে, এটা হচ্ছে সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের মানুষ ভোট পাবে, ইলেকশন পাবে। এবং জামিল ভাই বললেন বিগত অনেকগুলো বছর বাংলাদেশের মানুষ নির্বাচন ওরকম করে পায়নি। কিরকম করে পায়নি? আওয়ামী লীগের শাসন আমলে যেভাবে একটা মানুষ তার নির্বাচনী যে ভোট দেওয়ার অধিকার সেটা প্রয়োগ করতে পারেনি, সে অধিকার হারা হয়েছে, এটা আমরা সবাই জানি, অন রেকর্ড। আওয়ামী লীগ নিজেও স্বীকার করে, অন্য দলগুলোতে আওয়ামী লীগকে ছিঁড়ে কুড়ে খেয়েছে, এটা খুব স্বাভাবিক। সেই প্রেক্ষিতে এই প্রথমবারের মতন
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বাধীনতার সংগ্রামের যে নেতৃত্ব দিয়েছে যে রাজনৈতিক দলটি, তারা একেবারে নাই, সমূলে উৎপাটিত, তারা নির্বাচনে নাই। আজকে একদিকে আছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অন্যদিকে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করেনি সেই রাজনৈতিক দল জামাত ইসলাম শক্তপোক্তভাবে লড়াই করছে ভোটের মাঝে। ভোটের মাঠে মূলত দুইটা বড় বড় শক্তি, একদম মনে হচ্ছে বাঘে মহিষে লড়াই, এরকম একটা ইমপ্রেশন। তো লড়াইটা কিরকম হবে সেটা নিয়ে আমরা পরে আরেকটু কথা বলছি, কিন্তু আগামীকালকে যে এই পাওয়াটা জনগণের, এবং সেখানে জামিল ভাই বলছিলেন যে মানুষজন যাবে, অনেকে যাবে, আসলে এগুলো নিয়ে অনেক ধরনের দ্বিমত আছে। কিরকম? প্রথম হচ্ছে যে আওয়ামী লীগের তো একটা বড় ভোট সংখ্যক অনুসারীরা আছে, তারা অ্যাবস্টেইন করবে। কেউ কেউ বলছে তাদের কিছু কিছু যাবে, তারপরেও তাদের একটা মেজরিটি অংশ আসবে না, তাহলে এটা বিয়োগ। জামাতের যে ভোটার আগে যে রেকর্ড অনুযায়ী যা ছিল তার থেকে আরো কিছু বেড়েছে বলে আমিও ধারণা করি। কত পার্সেন্ট এটা বলা ডিফিকাল্ট। আর বিএনপির দিক থেকে কিরকম, যে তাদের প্রতিপক্ষ জামাতের ভোটাররা যেমন ডাইহার্ড, কাচ্চা বাচ্চা ওদের যা আছে, কাচ্চা বাচ্চা বলতে মানে অ্যাডাল্ট ভোটার্স প্লাস সব যাবে, বিএনপি সবাই নাও যেতে পারে। আচ্ছা ভাই ঠিক আছে, এই যে ডেডিকেশনটা নাও থাকতে পারে, সেই কনটেক্সটে দেখা যাবে যে ভোট পার্সেন্টেজ মানে টোটাল টার্ন আউটটা খুব ডিফিকাল্ট প্রেডিক্ট করা আমার কাছে মনে হচ্ছে। এই জায়গাতে আমি একটু যোগ করি মোর্শেদ ভাইয়ের সাথে, সেটা হলো আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কালকের একটা চিত্র কেমন হতে পারে, সেখানে এইগুলি তো বাস্তবতা, ঠিক আছে। এর পাশাপাশি মানুষের মধ্যে একটা চিন্তা আছে, যে সেটি হচ্ছে যে আপনি জানেন যে যেই রাজনৈতিক দলগুলো ভোটে অংশ নিচ্ছে তারা তাদের ম্যানিফেস্টো প্রকাশ করেছে, এক ধরনের নির্বাচনী ইশতেহার। এগুলো অতীতে বাংলাদেশের মানুষ অনেকবার দেখেছে যে এরকম ইশতেহার প্রকাশ করা হয়েছে, তারা টেলিভিশনে ভাষণ দিয়েছে, রিপিটেডলি মানুষ দেখেছে। কিন্তু এগুলোর ফলাফলগুলো পরবর্তীকালে এসে চেঞ্জ হয়ে যায়। যখনই মানুষ একটা দল ক্ষমতায় আসে, সে কিন্তু, আপনি প্রথমে বলছেন জনগণই সকল ক্ষমতার উৎস, আমাদের মূল শক্তি জনগণ, কিন্তু ক্ষমতায় আসার পরে যে ভিন্নতা, এটা আমরা বাংলাদেশের অতীত রাজনীতিতে অনেকবার দেখেছি। এবার মানুষ খুবই আশা করছে, চিন্তিত, তারা যে রাজনৈতিক দলগুলো যেগুলো কমিটমেন্ট দিচ্ছে সেগুলো ঘটবে কিনা। এবং ইংরেজিতে একটা কথা আছে, সিইং ইজ বিলিভিং। আপনি যদি চোখে দেখেন তখনই মানুষ বিশ্বাস করে। তো মানুষ এবার চিন্তিত যে আমি যেই পরিবর্তনের জন্য ভোট দিতে যাচ্ছি, কষ্ট করে ভোট দেওয়া তো কষ্টের আসলে। অনেক সময় আপনার ঢাকার বাইরে যে জেলাতে ভোট দিতে হয়, আপনি যদি ঢাকার বাইরে থাকেন বা আপনি থাকছেন এক জায়গায় ঢাকারই, ভোট দিতে হচ্ছে অন্য জায়গায় যেয়ে, এটা কিন্তু কষ্ট করে যেতে হয় আপনার আপনার অধিকারটি প্রয়োগ করার জন্য। কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে যে আপনি সেই পরিবর্তনগুলো দেখতে পাবেন কিনা, এরকম একটা শঙ্কা অনেকের কিন্তু মধ্যে আছে। জামিল ভাই, পরিবর্তন দেখতে পাক আর না পাক, ধরেন বাস্তবায়ন কিছুই হবে না, তাও তো ভোট তো দিতে হবে, হ্যাঁ, ভোট দিতে বিকজ হবে। এইখানে হচ্ছে না, মাত্র এই দুইটা জায়গাতেই ফোর্স। এই জায়গাতেই পরিবর্তনটা, এতদিন মানুষ ভোট দেওয়ার একটা আর্জ ফিল করতো না। কেন করতো না? যে একটা দল আছে, ভোট দিলেও তারা থাকবে, না দিলেও তারা থাকবে, এই জন্য ভোট দিতে যেত না। এইবার যেহেতু মানুষ পরিবর্তন এক্সপেক্ট করে, ভিতরের কারণটা হচ্ছে এইটা, যে আমি চাই যে বাংলাদেশ থেকে সন্ত্রাস দূর হোক, চাঁদাবাজি দূর হোক, বাংলাদেশের মানুষের নিরাপত্তা ঠিক থাকুক, রাস্তাঘাটে বেরোলে যাতে সুস্থভাবে ফিরে আসতে পারে, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকুক। এই যে সামনে রমজান আসছে, মানুষ অনেকের মধ্যে টেনশন যে দামটি নিয়ন্ত্রণে থাকবে কিনা। তাহলে যেই দল তখন ক্ষমতায় থাকবে তার দায়িত্ব হচ্ছে রমজানের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা। যদি সেটি রাখতে পারে, তাহলেই মানুষ মনে করবে এটি জনগণের সরকার আসলে। ওই এক্সপেকটেশনটার বাস্তবায়ন তো পরের ফেজ, যে এই আপনি ইলেকশন, 18 তারিখ থেকে না রমজান। কিন্তু ইলেকশন ম্যানিফেস্টোর কথা হ্যাঁ, বললেন তো খুব, যদি 15 তারিখ থেকে হ্যাঁ, সরকার গঠন হয়, 18 তারিখ থেকে রোজা। এখানে একটু সমালোচনা না করলেই না। অতীতে যত নির্বাচন হয়েছে প্রত্যেকটা ন্যাশনাল ইলেকশনে আমি মনিটর করেছি, সেই সুবাদে আমাকে ইলেকশন ম্যানিফেস্টোগুলো অ্যানালিসিস করতে হয়েছে। তো দেখা গেছে, আপনি বলেন কিংবা আমরা যারা এই এই যা দেখেছি, কোন রাজনৈতিক দলটা যা যা বলেছে আমি এই করব সেই করব, হ্যাঁ, সেটি কোনোটা করেছে কিনা। কত পার্সেন্ট এক্সিকিউশন করেছে। এবারে দেখা যাচ্ছে, খুব ইন্টারেস্টিং আমার অবজারভেশন, আমি যদি জামাত ইসলামকে ধরি, তারা খুবই ট্রিকি, তাদের ওয়েল ডিজাইনড ম্যানিফেস্টো, সে ব্যাপারে কোনো অস্বীকার করার বুদ্ধি নাই। ওরা 10টা প্রায়োরিটির মধ্যে 5টাকে বলেছে না, 5টাকে বলেছে হ্যাঁ। হ্যাঁ, যেমন যতগুলো খারাপ কাজ, ওই মানে ঘুষ খাওয়া, দুর্নীতি, চাঁদাবাজ, আধিপত্যবাদ, এগুলোকে না, হ্যাঁ বলেছে যে কোথায় যে উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, এটসেট্রা এটসেট্রা। এখন প্রত্যেকটা সেগমেন্টকে বাস্তবায়নে যেই শক্তি দরকার,
যেই মনোবল দরকার, যেই প্রতিজ্ঞার আহ, এগিয়ে যাওয়া দরকার, সেটা কতখানি থাকবে সময় বলে দেবে। আবার বিএনপির দিক থেকে কিছু পুরনো কথা ওরা অ্যানালিসিস কম করেছে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এগুলো তো শেখ হাসিনার সময়ই ছিল। তো বিএনপির হোমওয়ার্কটা একটু দুর্বল আমার কাছে মনে হয়েছে। আরেকটু ইন্টারেস্টিং, খালকাটা প্রোগ্রামটা ইন্টারেস্টিং বিকজ তারেক রহমান দিয়েছে, বিকজ ওনার বাবা জেনারেল জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখন খালকাটা প্রোগ্রাম ছিল। আমিও সেই খালকাটা অংশগ্রহণ করেছি। একদিন খাল কাটতে গেলে আমাদের ছাত্ররা তখন 200 টাকা করে দিত, পপুলারাইজ করেছে। কিন্তু বলেছি কি 20,000 কিলোমিটার। তো বাংলাদেশে 395টা উপজেলা, যদি পুরা ম্যাপটাকে, জমিকে আমরা ডিভাইড করি, তাহলে একটা উপজেলা হচ্ছে অ্যাপ্রক্স 250 স্কোয়ার বর্গ কিলোমিটার। আর 20,000কে আমি ভাগ করলে 395 উপজেলায় তো 150 কিলোমিটার খাল পড়ে। তো এখন 150 কিলোমিটার খাল যদি আমি 250 বর্গ কিলোমিটার একটা উপজেলায় বসাই, তো প্রত্যেকটা উপজেলা তো ভেনিস হয়ে যাবে। সাধারণ মানুষ এটাই চিন্তা করে, এই বেকারত্ব দূর হবে, জিনিসপত্রের দাম কম হবে, চাঁদাবাজ থাকবে না। তো এর উপর ভিত্তি করে দুই দল আসলে কি ধরনের উদ্যোগ নিয়েছে বা আসলেও কি নিতে পেরেছে যে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হবে ভোট দিতে? কারণ তারা তো 80% সাধারণ মানুষ বাংলাদেশে, তারা পড়াশোনা জানে না বা তারা এই ইশতেহার বোঝে না। তাদের কাছে এই দুই দল কিভাবে পৌঁছলো? হ্যাপিলি যখন থাকতে পারবে তখন সে চিন্তা করবে যে না, নিশ্চয়ই আমার সরকার আমার দিকে নজর দিয়েছে। আর যদি দেখা যায় যে বাড়িওয়ালারা কোনো ধরনের গাইডেন্স ছাড়াই নিজেরাই সবকিছু করছে, সরকারের কোনো ইনফ্লুয়েন্স সেখানে নাই, নিয়ম নীতি নাই, এই যে যেখানে 10-20টা দোকান ছিল 80টা দোকান চলে আসছে, সেখানে আপনার ডেফিনেটলি অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি যেগুলো ঘটছে নিয়ন্ত্রণ করতে হবে সিটি কর্পোরেশনকে, অথবা ম্যান্ডেটের যিনি আপনার ওয়ার্ড কমিশনার থাকবে, অথবা ধানমন্ডির পুলিশের যারা দায়িত্বে, অনেকেরই দায়িত্ব আছে এখানে। কেউ যদি দায়িত্ব না নেয়, বাংলাদেশে দেখা যায় যে কোনো একটা ঘটনা বা অভিযোগের কথা বললে বলতে শোনা যায় যে কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি, অ্যাজ ইফ ওই এলাকায় যারা হাঁটাহাঁটি করছেন, যেটা মোর্শেদ ভাই অবজার্ভ করেছেন যে অনিয়মগুলো, সেগুলো উনি অবজার্ভ করে উনি যদি লিখিত জানান তাহলেই তারা ব্যবস্থা নেবেন। কিন্তু যেই ব্যক্তিরা এর দায়িত্বে, তারাও কিন্তু ওখান দিয়ে হাঁটাচলা করেন, তারা কিন্তু নিজেরা দেখে স্বপ্রণোদিত হয়ে কোনো কিছু করছেন না। জামিল ভাই, আপনার এই কথাটার সূত্র ধরেই আমি এই আমাদের জেরিন যে প্রশ্নটা করেছে, জেরিন কি ভোটাররা, সাধারণ ভোটাররা তাদের উপলব্ধি কি হতে পারে? ইলেকশন ম্যানিফেস্টোর সঙ্গে কতটা বিশ্বাসযোগ্যতার, কতটা ওইটাকে বিশ্বাস করে তারা ভোট দিতে যায়। তার মানে হচ্ছে যে ওই ইলেকশন ম্যানিফেস্টোর বাস্তবায়নের রূপরেখাটা, তাই তো? আসলে আমি মনে করি ব্যাখ্যাটা আসা উচিত, এই যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে নানাভাবে অনিয়মের শিকার হয়েছে, প্রশাসনে যারা ছিলেন, যারা রাজনীতির ক্ষমতার বলয়ে ছিলেন তাদের দ্বারা, তার প্রেক্ষিতে এই যে জুলাই গণ অভ্যুত্থান, যেখানে মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল, হ্যাঁ ষড়যন্ত্রের কথা বলা হয় শেখ হাসিনাকে পতনের জন্য, কিন্তু তাদের দায়ভাগটা তো তাদেরকে মানতে হবে। বাংলাদেশের রাজনীতির খুব সমস্যার জায়গাটা হচ্ছে, এখানে যারা রাজনীতি করে, রাজনীতিবিদরা শুধু নিজের ভালোর কথাটা বলে, যে আমার মতন ভাই রূপবান আর কেউ নাই, আমার মতন ফেরেশতা আর কেউ নাই, কিন্তু তার যে বদমাইশি আছে, শয়তানি আছে, সেটা সে বলতে চায় না। তো এইটার কারণে যে পতন, এবং সেইখান থেকে যে চলমান রাজনৈতিক দলগুলো যে শিক্ষাটা লাভ করলো, অভিজ্ঞতাটা লাভ করলো, সেইখানে দাঁড়িয়ে তারা যদি নিজেদের সঙ্গে প্রতিজ্ঞা করে, আমি যে ওয়াদাটা করলাম জনগণকে, আমি আমার সেই ওয়াদাটা আমার দিক থেকে কার্যকর করা উচিত, জনগণ আমাকে প্রেসার দিবে সেই অপেক্ষায় না থাকা, এই উপলব্ধিটা আজকে দরকার রাজনীতিবিদদের দিক থেকে। সেটা এখন আগামী যে কাল ভোট হবে, ভোট হয়ে জামাত ক্ষমতায় আসবে না, বিএনপি ক্ষমতায় আসবে, আমরা তো আর উপরওয়ালা না যে লিখে দিব, তাই না, ভাগ্যলিপি। আমরা একটা ধারণা করতে পারি, কিন্তু ধারণার প্রেক্ষিতে না বলে আমি এভাবে বলি, যেই আসুক তাদের এইভাবে উপলব্ধিটা থাকতেই হবে। যদি না থাকে তাহলে আবার তারা একই ধারায় গণরোষের শিকার হবে। এবং এখানে আমি আরেকটু অ্যাড করি যে বিএনপি ক্ষমতায় ছিল কবে ছিল? যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার বিএনপি, তারপরে বেগম খালেদা জিয়ার সময়ের 2 টার্মের বিএনপি, 1991 আর 2001 থেকে এই 2 ফেজে 5-5-10 বছর, তাতে করে তাদের যে
ভুল ছিল অথবা দুর্বলতা ছিল, সেইটাকে নিয়ে বিএনপির আসলে টেবিলে বসিয়ে হোমওয়ার্ক করা উচিত, অ্যানালিসিস করা উচিত। বরং আমাদের আরো স্ট্রিক্ট পলিসি থাকার কথা, যাতে মানুষ টাকা ক্যারি করতে ভয় পায়, ডিস্ট্রিবিউট করতে ভয় পায়, এবং যদি জানে যে আমি এগুলো নিয়ে গেলে ধরা পড়লে আমার জেল জরিমানা হবে, এই ধরনের এক্সাম্পলারি পানিশমেন্ট হবে, সেই জিনিসগুলো যদি স্ট্রেনথেন করা হয় তাহলে এই ঘটনাগুলো আর ঘটবে না। তবে আমার মনে হয় কি আসলে নির্বাচন কমিশনের যে ম্যান পাওয়ার, জনবল, আর সেই সূত্রে বাংলাদেশের এই 20 কোটির মতন মানুষ, কেউ বলে আরো বেশি, এবং এই যে 68,000 গ্রাম, সে রন্ধ্রে রন্ধ্রে গিয়ে চেক ব্যাক করা বোধহয় একটু ডিফিকাল্ট। আমার না, রন্ধ্রে যেতে হচ্ছে না, আপনার পলিসিটাই এমন থাকবে। ক্রেডিট দিচ্ছি ইলেকশন কমিশনকে, বাঁচিয়ে দিচ্ছি, পলিসি থাকে, পলিসির বাস্তবায়ন বাংলাদেশে সবসময় দেখা যায় খুব কঠিন হয়ে ওঠে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি এই মুহূর্তটাতে যে আবারও রাজনীতিবিদরা তাদের নিজস্ব ধারায় যদি তাদের ওয়াদাবদ্ধ হয় যে মানুষের উপকারের জন্য, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর হচ্ছে আপনি আইন শৃঙ্খলার কথা টেনেছেন, সেইখানে আমার মনে হয় যেহেতু সামরিক বাহিনীর সদস্যরা কঠোরভাবে মাঠে আছে, এবং আজকে যতটুকু বুঝতে পারছি যে তারা আরো অনেক বেশি কঠোর, পুলিশ ডিপার্টমেন্ট কঠোর, তার আনুষঙ্গিক অন্য যারা আছে সব মিলিয়ে বোধহয় 9 লক্ষ ফোর্স নেমেছে নিরাপত্তার। এ সবাই যদি ঠিকঠাক মতন চলে তাহলে আশা করতে পারি আমরা যে আগামীকালকে একটা শান্তিপূর্ণ, আশা করতে পারি, নিশ্চয়তা দেওয়া খুব কঠিন, ভোট হতে পারে, এবং আমরা সেই শান্তিপূর্ণ আশা নিয়েই আজকে আলোচনাটা শান্তি দিতে পারি। ধন্যবাদ ডক্টর জামিল আহমেদ এবং মুজতবা আহমেদ মুর্শেদকে। আমরা আজ আলোচনা করলাম আগামীকাল নির্বাচন নিয়ে। নির্বাচনে কি হতে চলেছে কেউ জানি না, চলুন চোখ রাখি আগামীকালের দিনগুলোতে, দেখা যাক কি হয়। নতুন এই নির্বাচন কি নিয়ে আসছে আমাদের বাংলাদেশের জন্য, সেই প্রত্যাশায় সকলকে ভোট দিতে অনুপ্রাণিত করে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান ভোটকাস্ট।